আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিদ্রোহী কবির সমাধি চত্বরে চিরনিদ্রায় বিপ্লবী শরীফ ওসমান হাদী। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান লাখো জনতা। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ হাদীর জানাজার নামাজে অংশ নেন কয়েক লাখ মানুষ। এতে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। নামাজ শেষে প্রধান উপদেষ্টা বলেন, মাথা নত না করতে শিখিয়েছেন হাদী। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন লাখো জনতা। হাদীর শেষ বিদায়ে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই জড়ো হতে থাকেন তার সতীর্থ স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিস্তীর্ণ মাঠ ছড়িয়ে বিপ্লবী হাদীর জানাজা ছাড়ায় মানিক মিয়া এভিনিউর প্রধান সড়ক দৃষ্টি জুড়ে বেদনার্ত মানুষের হাহাকারে বিদায় জানানো হয় হাদীকে। হাদীর জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। শহীদ ওসমান হাদীর জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশিদের বুকের ভেতর থাকবেন ওসমান হাদী, যতদিন থাকবে বাংলাদেশ। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। প্রিয় হাদী, বিদায় দিতে আসেনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয় অন্যায়ের সাথে মাথা নত না করা এই বীরকে। গত 12 ডিসেম্বর আততায়ীর গুলিতে হাদীর মাথা এফুর ওফুর হয়ে যাওয়ার পর দেশে বিদেশে সাধ্যের মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে যাত্রা করেন 31 বছর বয়সী টকবগে এই যুবক। মায়দুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিপ্লবী ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, হাদীর হত্যাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচন পেছানোর চেষ্টা না করে। এদিকে 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের অগ্রগতি জানানো না হলে কাল আবার শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংসদ ভবনের আঙিনায় এক নিঃশব্দ ভার, জাতীয় পতাকায় মোড়া কফিনের ভেতরে থেমে যাওয়া এক বিপ্লবী জীবন। বেলায় 2:30টায় জানাজার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ। এ সময় হাদী হত্যার বিচার চান তার বড় ভাই ও সহযোদ্ধারা। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু পতিত ফ্যাসিবাদ শক্তি এবং নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকারীরা হাদীর হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর অপচেষ্টা করতে পারে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদীর রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। শরীফ ওসমান হাদীর যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। যেখানেই তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। যেটা ওসমান হাদী বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। জানাজার পর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এ সময় জাতীয় কবির সমাধি চত্বরে চিরনিদ্রায় শায়িত হন বিপ্লবী ওসমান হাদী। সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম
মানুষকে অনুপ্রাণিত করবে। হাদি ভাই যে জুলাইয়ের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই জুলাইকে যেন আমরা হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে পরিপূর্ণ করতে পারি। আগামী 24 ঘন্টার মধ্যে সরকার ওসমান হাদির হত্যার বিচারের অগ্রগতি না জানালে রোববার আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ জাবের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, ওসমান হাদিকে নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। ষড়যন্ত্রকারীদের চক্রান্তে হাত পা গুটিয়ে বসে থাকবে না বিএনপি, সময় মতো কঠিন জবাব দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমানের দেশে ফেরার দিনে লাখো জনতার সমাবেশ থেকে সব ষড়যন্ত্র বিফলের কঠিন বার্তা দেয়া হবে বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। কোন রকমের অপকৌশল এবং কোন রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে লক্ষ লক্ষ জনতার এই সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। দু একদিনের মধ্যে শরিক দলসহ 300 আসনে দলের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। সবগুলো আপনারা 2-1 দিনের ভিতরে দেখতে পাবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল 8:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরে আসার কথা রয়েছে জোবায়দা রহমানের। এর আগে গত 5 ডিসেম্বর দেশে আসেন ডাক্তার জোবায়দা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে 7 বছরের শিশু আয়েশা মারা যায়। ভোর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও 2 শিশুকন্যা। এর মধ্যে বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, আর বেলাল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল নিজ ঘরে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা নিহত হয় এবং দগ্ধ হন আরও 3 জন। সদর থানার ওসি বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 14 অধিনায়ক নয়মুল হাসান। বলেন, দীপু চন্দ্র ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের প্রমাণ পায়নি র্যাব। ঘটনার পেছনের কারণ ও হত্যায় জড়িত বাকিদের গ্রেফতারে কাজ করছে র্যাব। নয়মুল হাসান আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতরা আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে ঘটনায় জড়িত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও ভালুকা থানা পুলিশ। ভালুকা ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক
7 জন গ্রেপ্তার। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে বাংলা পক্ষ নামে একটি সংগঠন। কয়েকশো প্রতিবাদকারী মিছিল নিয়ে দূতাবাসের দিকে এগোতে গেলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত ব্যারিকেডের সামনে বিক্ষোভ করেন সংগঠনটির সদস্যরা। এ সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালির উপর অবিলম্বে নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়। দেশে এলো সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ। দুপুর 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মরদেহ। রোববার দুপুরে ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের নিজ নিজ ঠিকানায় সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হবে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুকলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরচিত ড্রোন হামলা চালায়। এতে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং 9 জন আহত হন। আবারও ওসমান হাদি প্রসঙ্গ। সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢল নামে সাধারণ মানুষের। স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে নীরবতা নামে জানাজার আল্লাহু আকবার ধ্বনিতে। জানাজায় আসা সর্বসাধারণের চাওয়া, হাদির থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করবে সব রাজনৈতিক দল। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ে স্লোগানে উত্তাল ছিল সারাদিন। সেই স্লোগানের নীরবতা নামে জানাজার ধ্বনিতে। সকাল থেকে জানাজার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সংসদ ভবনে। দক্ষিণ প্লাজা ছেড়ে জানাজা নেমে আসে মানিক মিয়ার পুরো রাস্তায়। সাধারণ মানুষ বলছে এই জানাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজামায়াত। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পালা শেষে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। প্রবেশ পথে ছিল বাড়তি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। হাদি হত্যার বিচার, ভারতীয় আধিপত্য ঠেকানোর দাবি জানান সর্বসাধারণ। এক খুনি সন্ত্রাস খুন করে ভারতে পালিয়েছে, আমরা তার শাস্তি চাই। হাদি খুনিকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে, তাদের সবার আমরা বিচার চাই। যারা হাদি ভাইকে যারা খুন করেছে, আমরা তাদেরকে জানান দিতে এসেছি যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এক হাদিকে তোমরা কবরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু ইনসাফের দেশ গড়তে লক্ষ হাদি চিরতরে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। হাদির জীবন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান ছিল অনেকের মুখে। বর্ষিয়ান রাজনীতিবিদরা, তাদের জন্য এখানে অনেক শিক্ষার বিষয় আছে। তারা এখনো গোলামির মতো কথা বলে, ভারতের গোলাম হয়ে কথা বলে। এইগুলো বাদ দেওয়ার জন্য করতেছি। রাজনীতিবিদদের একটা মেসেজ যে আপনি যদি 10 ঘন্টাও বাঁচেন, বীরের মতো বাঁচেন। হাদি যে চেতনা রেখেছে, আমরা সবাই এটা পালন করার এই অঙ্গীকার নিয়ে যাওয়া দরকার। লাখো মানুষের চোখের পানিতে বিদায় নিলেও সারা জীবন প্রতিটি মানুষের মণিকোঠায় থেকে যাবে শরীফ ওসমান বিন হাদি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। তরুণ ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফনের সংবাদ বিশ্ব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজাকে স্মরণকালের বৃহত্তম জানাজা হিসেবেও অভিহিত করে অনেক গণমাধ্যম। অন্যদিকে হাদির জানাজা পরবর্তী সহিংসতার আশঙ্কা এবং জাতীয় কবির পাশে তার দাফন নিয়ে স্বভাবতই সমালোচনা করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সামিউল শাহাবের প্রতিবেদনে বিস্তারিত। শরীফ ওসমান হাদি ছোট্ট রাজনৈতিক জীবনে এত বিশাল প্রভাব রেখে যাওয়া এক কীর্তিমানের নাম। শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে তার বিশাল জানাজার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে বার্তা সংস্থা রয়টার্স, AFP ও দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো জনপ্রিয় গণমাধ্যমগুলোতে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি ও হাদির সম্মানে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কথাও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। এদিন মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার এশিয়া পাতার প্রায় পুরোটা জুড়েই ছিল ওসমান হাদির খবর। তার জানাজাকে ঢাকার ইতিহাসে অন্যতম বড় জমায়েত হিসেবে বর্ণনা করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন হাদির জানাজার ছবিসহ সংবাদ প্রকাশ করে বাংলাদেশের পরিবর্তনশীল রাজনীতিতে হাদির মতো তরুণদের ভূমিকার প্রশংসা করে। হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে দক্ষিণ এশিয়ার ছাত্র রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করে পাকিস্তানি আরেকটি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আরব নিউজ ও খালিদ টাইমসের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যমগুলো হাদির জানাজাকে ইসলামিক সলিডারিটি ও ছাত্র শক্তির মেলবন্ধন হিসেবে চিত্রায়িত করে। অন্যদিকে হাদির রাজনৈতিক অবস্থান ও তার মৃত্যু পরবর্তী প্রতিবাদ নিয়ে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রকাশ করে দ্য হিন্দু, ইন্ডিয়ান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করার সিদ্ধান্তটি নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। এটিকে তার জনপ্রিয়তা ও বর্তমান বাংলাদেশের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যমগুলো। সামিউল শিহাব, RTV। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালক ফের 4 দিনের রিমান্ডে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত 15 ডিসেম্বর তাদের প্রথম দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। একই সঙ্গে রিমান্ড শেষে রেন্টকার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ 5টি কারণ বিশেষ বিবেচনায় নিয়ে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট। শনিবার সন্ধ্যায় তোপখানা রোডে মশাল মিছিলে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতি ও শুক্রবার গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে করা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে সরকারের নীরব ভূমিকার কঠোর প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমরা ভেবেছিলাম গণতন্ত্র ফিরবে, মুক্তবাক ফিরবে। আজকে ভেবেছিলাম ফেসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু না, নতুন এক ফেসিবাদ এখানে আজকে সীমাহীনভাবে উত্থান ঘটেছে। এই সামগ্রিক ষড়যন্ত্রে কারা কারা জড়িত সেটার তদন্ত করার দায়িত্ব আসলে সরকারের হাতে, কিন্তু সরকার অবহেলা করছে এবং সরকার এটাকে এড়িয়ে যেতে চাচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। তোষাখানা সম্পর্কিত 2টি মামলায় তাদের এই সাজা দেওয়া হয়। শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্ত এই রায় ঘোষণা করেন। নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারে আদালতের এজলাস বসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে AFP। মামলায় কারাবাসের সাজার পাশাপাশি ইমরান ও বুশরার প্রত্যেককে 1,64,00,000 রুপি করে জরিমানা প্রদানেরও নির্দেশ দিয়েছেন আদালত। ওপেনার শুভমান গিলকে বাদ দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি-20 দলের সহ অধিনায়কের জায়গায় দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান। ঘরোয়া টি-20 টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ দলে ডাক পেলেন তিনি। গিলের অনুপস্থিতিতে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার অক্ষর প্যাটেল। বিশ্বকাপ স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। 15 সদস্যের দলে আরও আছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডে, শিবম দুবে, রিঙ্কু সিং, যশপ্রীতি বুমরা, হরদীপ রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।